আমি শামসুজ্জোহা মানিক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার সঙ্গে আজকে আলোচনায় অংশ নিয়েছেন শামসুল আলম চঞ্চল। আমরা দুজনে আজকে সিন্ধু সভ্যতার উপরে এবং ঋগ্বেদের উপরে প্রাথমিকভাবে কিছু আলোচনা করতে চাই। এই বিষয়ে আলোচনা করার শুরুতেই বলি যে ভারতবর্ষের ইতিহাসের সমাজের আদি পর্বে ফিরতে চেয়ে আমি প্রথমে ঋগ্বেদ পড়ার সিদ্ধান্ত নিই। 1989 সালে ঋগ্বেদ নিয়ে আমি যাত্রা শুরু করি। তার আগে আমি বেদের মন্ত্র বিচ্ছিন্নভাবে এখানে সেখানে বিভিন্নভাবে পড়েছিলাম, কিন্তু সেভাবে প্রণালীবদ্ধভাবে পড়া, যেটাকে বলে প্রণালীবদ্ধভাবে বা সুশৃঙ্খলভাবে পাঠ, এটা আগে আমি করি নাই। তো এই পাঠটা শুরু করি আমি 1989 সালে, শেষের দিকে হবে। আমি এই জন্যই এটা দিয়ে শুরু করতে চেয়েছিলাম, কারণ ভারতবর্ষের ইতিহাসের অতীতে বা শুরুতে আমি পৌঁছতে চেয়েছিলাম, যেখানে সেটা লিপিবদ্ধ হয়েছিল। তো এখানে ভারতবর্ষের সবচেয়ে প্রাচীন লিপিবদ্ধ গ্রন্থ হিসাবে ঋগ্বেদের নাম আসে, ধর্মগ্রন্থ। এটা হাজার হাজার বছর ধরে টিকে আছে, এটা ধরে নেওয়া হয়, কারণ ভারতবর্ষে হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বলা হয় ঋগ্বেদকে। সেই হিসেবে আমি যাত্রাটা শুরু করতে চেয়েছিলাম যে ঋগ্বেদ দিয়ে যদি শুরু করা যায়, ঋগ্বেদের মর্ম যদি উদ্ধার করা যায় ঋগ্বেদ পাঠের মাধ্যমে, তাহলে হয়তো আমরা ভারতবর্ষের সমাজ প্রতিষ্ঠার আদি পর্বে পৌঁছতে পারবো। আর আদি পর্ব বুঝতে পারলে পরবর্তী বিকাশ ধারাকে বুঝতে সহজ হয় একটা সমাজের। সুতরাং ভারতবর্ষের উপমহাদেশের সমাজ ধারাকে, সমাজের গতির ধারাকে বুঝতে চেয়ে আমি ঋগ্বেদ পড়তে শুরু করি বা পড়ার সিদ্ধান্ত নিই। পড়তে গিয়ে আমি বিস্ময়কর অভিজ্ঞতার সম্মুখীন হলাম। কয়েকটা মন্ত্র পড়ার পরে আমার মনে হলো আমি এতদিন যেটা জানতাম সেগুলো সব ভুল। এতদিন আমি জানতাম যে ঋগ্বেদ বৈদেশিক বহিরাগত আক্রমণকারীদের রচনা। আমি সেই সময় পর্যন্ত 89-90 সাল পর্যন্ত সেটাই জানতাম, সেগুলোই পড়েছিলাম সর্বত্র, যে বহিরাগত আর্যরা ভারতবর্ষ আক্রমণ করতে গিয়ে যুদ্ধ করে, সেই যুদ্ধের সময় যুদ্ধ জয়ের মন্ত্র হিসাবে যেসব মন্ত্র রচনা করে সেগুলো দিয়ে ঋগ্বেদ লেখা হয়েছে, সেই মন্ত্র সংকলন হচ্ছে ঋগ্বেদ। পড়তে গিয়ে আমি দেখছি যে উদ্ভুত ঘটনা, আসল ঘটনায় ধারে কাছে নাই। ঋগ্বেদকে আমি দেখতে পেলাম যে এটা সমাজের ভেতরকার ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশ স্বরূপ একটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের ফসল হিসেবে আমি ঋগ্বেদকে দেখতে পেলাম। বিভিন্ন মন্ত্র পাঠের মধ্যে দিয়ে মনে হলো যে আমার এতদিনকার ধারণা ভুল। তারপরে সব পণ্ডিতদের, এর আগে যে পণ্ডিতদের ধারণাকে আমি অভ্রান্ত মনে করতাম, তাদের ধারণাকে আমার ভুল মনে হলো। এই সিদ্ধান্তে পৌঁছানো তো খুব ইয়ের ব্যাপার, নিজের উপর খুব আস্থার ব্যাপার, যে সবাই ভুল আমি একা ঠিক দেখি। আমি তো জানতাম না, তখনও জানতাম না যে এর বাইরে আর কোনো মত আছে, ছিল, পরবর্তীকালে জেনেছি। যেমন স্বামী বিবেকানন্দের মতো কিছু পণ্ডিত, বেদ পণ্ডিত ছিলেন, যারা মনে করতেন না যে ঋগ্বেদ বহিরাগত আক্রমণকারীদের রচনা, আর্যরা আক্রমণকারী, বহিরাগত, এটাও মনে করতেন না। কিন্তু তাদের কোনো ওই ধরনের বৈজ্ঞানিক ব্যাখ্যা ছিল না। সুতরাং তখন পর্যন্ত আমি একা আমার কাছে, আর তাদের ব্যাখ্যা পরবর্তীকালে জেনেছিলাম, সেগুলো খুব যে শক্তিশালী তা আমি বলবো না। অর্থাৎ যেটা দাঁড়িয়ে গেছে ইউরোপীয় পণ্ডিতদের ক্রমাগত প্রচারের মাধ্যমে, যে তত্ত্বটা দাঁড়িয়ে গেছিল আর্য আক্রমণ তত্ত্ব, সেটাকে খণ্ডন করার মতো যুক্তি তাদের কাছে সেভাবে ছিল না। এটা পরবর্তীকালের কথা। তখন পর্যন্ত আমি জানতাম যে এটি একমাত্র মত পৃথিবীতে প্রতিষ্ঠিত সত্য, যে আর্যরা ভারতবর্ষ বহিরাক্রমণকারী, তারা যুদ্ধ জয়ের জন্য যে মন্ত্র রচনা করেছিল সেই সব মন্ত্রের সংকলন মূলত হচ্ছে
মূলত সেই সব মন্ত্র দিয়ে রচিত হয়েছে ঋগ্বেদ, যেটা আমি ভুল দেখতে পেলাম। এরপরে সিন্ধু সভ্যতা সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা আমার ছিল অল্প। তা আমি দেখতে পেলাম যে সিন্ধু সভ্যতার কাঠামোর মধ্যে ঋগ্বেদকে পুরোপুরি প্রতিষ্ঠা করা যায়। আমি দুটোকে আলাদা দেখতে পেলাম না। তো এর ভিত্তিতে ঋগ্বেদ পড়া শেষ করে 1990 সালে আমি একটা গ্রন্থ লিখি বাংলায়, ভারত ইতিহাসের সূত্র সন্ধান। এই বইটা হলো প্রথম আমার জন্য যাত্রা বিন্দু বলা যেতে পারে, যাত্রা শুরু হলো। এইটা আমার সঙ্গে এই ব্যাপারে প্রথম যে একমত হলো সেটা হচ্ছে শামসুল আলম চঞ্চল, আমার ছোট ভাই। আমরা 2 ভাই, কিন্তু আমি সবচেয়ে বড়, আর সে হচ্ছে ভাই বোনদের মধ্যে সবচেয়ে ছোট। আমি ভাই বোনদের মধ্যে সবচেয়ে বড়। তো আমাদের মধ্যে মত বিনিময় হতো। সে আবার ইয়ের উপরে তার একটা পাণ্ডিত্য ছিল, মানে আগ্রহ ছিল তার সবসময়, সে এই আর্কিওলজির উপরে, সিন্ধু সভ্যতার প্রত্নতত্ত্বের উপরে তার মোটামুটি ভালোই পড়াশোনা ছিল। সেও কনভিন্সড হলো আমার সঙ্গে আলোচনার মধ্য দিয়ে, সিন্ধু সভ্যতার সময় তার যেটুকু লেখাপড়া ছিল, এবং আমার সঙ্গে আলোচনার মাধ্যমে ঋগ্বেদের বিষয়গুলো সে বোঝার চেষ্টা করলো, মন্ত্রপাঠ শুরু করলো, আমরা একমত হলাম। তো এই বইটা নিয়ে আমি তো বিভিন্ন জায়গায় চেষ্টা করলাম পাবলিশ করার, ফেল করেছিলাম। এই ধরনের বক্তব্য যে ঋগ্বেদকে আমি সিন্ধু সভ্যতার সঙ্গে সম্পর্কিত করছি, বহিরাক্রমণের সঙ্গে কোনো সম্পর্ক নাই ঋগ্বেদ রচনার, এটা একটা অভ্যন্তরীণ আন্দোলনের ফসল, এবং যে আন্দোলনটা সিন্ধু সভ্যতাকে একটা গৃহযুদ্ধে নিয়ে গেছিল, এটা হচ্ছে আমার তখনকার ফাইন্ডিং। এখনো তাই, আমরা তাই এই সিদ্ধান্তে দৃঢ়ভাবে মানে আছি। এইটার পরে যেটা হচ্ছে, বাংলা গ্রন্থের মূল্য নাই, স্বাভাবিক। এটা আমি বিভিন্ন জায়গায় চেষ্টা করেছিলাম পাবলিশ করার জন্য। প্রকাশক একজন রাজি হয়েছিল, কিন্তু তার কিছু সাজেশন ছিল, আমি এটা গ্রহণ করিনি। লেখক আমি, আর এই বিষয়ের উপরে যেটুকু অথরিটি, নিজেকে অথরিটি আমি মনে করি, আমি এখন একজন প্রকাশক আমাকে একটা সাজেশন দিলে আমি সেটা মানবো নাকি? আর তারপরে বাংলা একাডেমিতে দিলাম, বাংলা একাডেমিতে এটা পাবলিশ করলো না আর কি। আর আমি চেষ্টাও করিনি ওইভাবে তদবির করা যায়। বাংলা একাডেমির যিনি তখন ডাইরেক্টর জেনারেল অথবা মানে ডিজি বোধহয় ছিলেন, করেছি, উনি তো আসলে আমার ভাইয়ের আবার স্ত্রীর আপন মামা, বড় মামা। আমি কখনোই আমার ভাইকেও বলিনি, আমিও ওই রেফারেন্স দিই নাই যে আমরা মুখই আপনার এরকম আত্মীয়, বইটা আপনাকে দিলাম বা আপনার একাডেমিতে দিলাম, যদি প্রকাশ করেন। এগুলো তদবির করি নেই, এগুলো আমি করি না। তো আনপাবলিশড রয়ে গেল। এরপরে চঞ্চল এটার পরে হাত দিল, ইংরেজিতে লিখে আবারও এক্সজশন হয়ে গেছে। তখন আমি একেবারে ক্লান্ত, পশ্চিমবঙ্গ ঘুরেছি, কোনো পাত্তা পাইনি, বাংলাদেশে এই অবস্থা। তো কি করা যায়, চঞ্চল তখন ইংরেজিতে কাজ করলো, এইটার জিস্ট করে পৃথিবীর বিভিন্ন জায়গায় পাঠালো। এবার চঞ্চল আলোচনায় অংশ নিলে ভালো হয়, বলো। আচ্ছা, আমার পরিচিত দেওয়া হয়ে গেছে। আমি আরেকটা পরিচয় আছে তার, সে কিন্তু পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনিয়ার, আরেক লাইনের মানুষ। কিন্তু আমি ইতিহাসের ছাত্র না, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র বলে ওইভাবে অফিসিয়ালি যদি বলা যায়, কারণ আমার মাস্টার্স হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের উপরে, আর সে হচ্ছে বুয়েটের ইঞ্জিনিয়ার। আচ্ছা, হ্যাঁ, এটার উপরে কাজ করতে গিয়ে আমার মনে হয়েছে যে আমাদের মানে আপডেটেড হতে হবে, মানে অর্থাৎ প্রত্নতাত্ত্বিক তথ্যগুলোকে আমাদের এখনকার যে প্রচলিত তথ্যগুলো আমাদের যতটা সম্ভব আমাদের বাংলাদেশে বসেই সংগ্রহ করতে হবে। তখন আমি পাকিস্তানের, তখন ওই সময়ের যিনি ডাইরেক্টর ছিলেন নর্দার্ন সার্কেল অফ আর্কিওলজির ডক্টর মোহাম্মদ রফিক মুঘল, ওনার সঙ্গে যোগাযোগ করি কীভাবে আর্কিওলজিক্যাল জার্নালগুলো কেনা যায় পাকিস্তান থেকে। তো উনি তখন, এটা হলো এই মাঝখানে আর কি, 90 সালের পরে, 92-এর দিকের ঘটনা আর কি। তখন উনি এটার উত্তরে উনি আমাকে 13টা আর্টিকেল, ওনার নিজের লেখা 13টা আর্টিকেলের ফটোকপি, আর্কিওলজিক্যাল আর্টিকেলের ফটোকপি উনি আমাকে পাঠিয়ে দেন। তো এটা আমার জন্য বিরাট উপকার হয়েছিল। এছাড়াও এই সময় বিভিন্ন লাইব্রেরিতে পড়াশোনা করি, ঢাকা জাদুঘর যেটা, সেই লাইব্রেরিতেও একটা সমৃদ্ধ
লাইব্রেরি অবশ্য, সেখানে পড়াশোনা করে তারপরে একটা পাণ্ডুলিপি তৈরি করি, খসড়া পাণ্ডুলিপি, যেটা 94 সালে ইয়েকে পাঠানো হয় 5 জন স্কলারের কাছে, পৃথিবীর 5 জন স্কলারের কাছে। তার মধ্যে ভারতের 2 জন স্কলার ছিলেন, একজন প্রফেসর বিএন মুখার্জি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, আরেকজন ছিলেন ডক্টর এসআর রাও, আরেকজন ছিলেন উনি হলেন নিওটের মানে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফিক সেন্টারের উনি অ্যাডভাইজার ছিলেন ডক্টর এসআর রাও শেষ সময়। এছাড়া দিলাম ডক্টর রফিক মুঘলকে, এটা ওনার পরিচিত বলেছি। আর দিয়েছিলাম এফারল চেন, উনি হলেন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। আর দিয়েছিলাম গ্রেগরি এল পোশেল, উনি ছিলেন পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অধ্যাপক, আমেরিকার পেনসিলভানিয়া ইউনিভার্সিটির অধ্যাপক। এই 5 জনকে দেওয়ার পরে আমাকে খুবই অ্যাপ্রিসিয়েট করে উত্তর দিলেন রফিক মুঘল। উনি যে উত্তরটা দিয়েছিলেন সেটা ছিল আমাদের জন্য একটা আসলে স্বীকৃতি, আমাদের যে কাজটা একটা খসড়া পাণ্ডুলিপি করে আমি যে দিয়েছিলাম সেটার স্বীকৃতি। উনি যে লিখেছিলেন সেটা এখানে পড়ে শোনাই। The monograph reflects serious and thorough research on the subject. I am very happy to see your successful attempt and would congratulate you upon your valuable contribution. I would urge you to get it published as soon as possible. এই চিঠির উত্তর পাওয়ার পরে আমরা দ্রুত এটাকে যৌথভাবে পাবলিশ করার উদ্যোগ নিলাম। তো আমরা 95 সালে দি এরিয়ান্স অ্যান্ড দ্য ইন্ডিয়াস সিভিলাইজেশন নামে একটা বই প্রকাশ করি। এরপরে তো আমাদের আরও এই বইটা প্রকাশ করার পরে আমরা পৃথিবীর বহু স্কলারের কাছে আমাদের পাণ্ডুলিপিটা পাঠিয়েছিলাম, ডাকযোগে পাঠিয়েছিলাম সে সময়। এরপরে 35 জনের উপরে স্কলারের কাছে, এবং সম্ভবত 7 কি 8টা মানে দেশে আর কি পৃথিবীর। তো তার মধ্যে অনেকেই পজিটিভলি উত্তর দিয়েছিলেন, অনেকে বলেছিলেন যে এটা পরে মতামত জানাবেন। আবার অনেকেই ভালোভাবে নিয়েছিলেন আমাদের এটাকে, আমাদেরকে বিরোধিতা করেননি। আমরা যে কজন স্কলারের কাছে পাঠিয়েছিলাম তারা কেউ কিন্তু এটার বিরোধিতা করেন নাই। এই হলো আমাদের একটা পর্ব। এটা হচ্ছে প্রাথমিক পর্ব। হ্যাঁ, প্রাথমিক পর্ব। বাংলাদেশেও আমরা কিন্তু আশ্চর্য রকম স্বীকৃতি বা এটাকে কি বলবো, সাড়া পেয়েছিলাম। আমরা এখানে নাজিমুদ্দিন আহমদ ছিলেন, ডক্টর নাজিমুদ্দিন আহমদ, উনি এখানকার আর্কিওলজির একসময় অবিভক্ত পাকিস্তানের ডাইরেক্টর ছিলেন। না, অবিভক্ত পাকিস্তানের ডাইরেক্টর ছিলেন। হ্যাঁ, অবিভক্ত পাকিস্তানের। রফিক মুঘলের সঙ্গে তিনি সিন্ধু সভ্যতার উপরে কাজও করেছিলেন, মাঠ পর্যায়ে খনন কাজ করেছিলেন। সে ডক্টর মোহাম্মদ রফিক মুঘল, যার স্বীকৃতি আমরা পেয়েছি, যার স্বীকৃতি আমরা পেয়েছি, তার কাছে তার অধীনে উনি কাজ করেছিলেন পাকিস্তান, অবিভক্ত পাকিস্তানে। তারপর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর উনি বাংলাদেশ চলে আসেন, এখানে ডাইরেক্টর হিসেবে আর্কিওলজিতে যোগ দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন আমরা একটা সেমিনার করব, যে সেমিনারে উনি আমাদের আর্য তত্ত্বের উপর আমাদের যে বক্তব্য, যেটা সিন্ধু সভ্যতার সঙ্গে রিলেট করে যে বক্তব্য আমরা দিয়েছিলাম, এটি সমর্থনে উনি বক্তব্য দিতে চেয়েছিলেন, পেপার পাঠ করতে চেয়েছিলেন সেমিনারে। তো আমরা পারি নাই সেই সেমিনারের আয়োজন করতে। উনি মারা গেছেন অনেকদিন আগে, বয়স তখনই অনেক বয়স হয়েছিল তার। তো এইটা হচ্ছে যে একটা দিক। এছাড়া প্রফেসর আহমদ কামাল, ইতিহাস বিভাগের অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং সে সময় 2007-08 তৎকালীন যে অন্তর্বর্তী সরকার আর কি, তত্ত্বাবধায়ক সরকার, সেটার উপদেষ্টা ছিলেন, ওনার নাম হোসেন জিল্লুর রহমান। উনি একজন অর্থনীতিবিদ। ওনারা দুজনেই আমাদেরকে একটা সম্বর্ধনা দিয়েছিলেন এই ডক্টর রফিক মুঘলের চিঠি পাওয়ার পর। এই স্বীকৃতিগুলো আমরা বাংলাদেশে পেয়েছিলাম। এছাড়া আমাদের বাংলা বইটা প্রকাশের পর, আমাদের বাংলা বই প্রকাশের পর 2003-এ আর্যজন সিন্ধু সভ্যতা একটা বের হয়, সেটা বলা হয় নাই। 2003 আমরা আর্যজন সিন্ধু সভ্যতা বের করি। এটা বলার পর আমাদের প্রথম আলোতে এটার উপরে আমাদের একটা খুবই এটাকে উচ্ছ্বসিতভাবে সমর্থন করে এবং প্রশংসা করে আমাদের লিখেছিলেন, একটা রিভিউ লিখেছিলেন মোহাম্মদ আব্দুল হাই, অধ্যাপক। হ্যাঁ, তারপরে নিউ এজে আমাদের একটা অর্ধপৃষ্ঠাব্যাপী সাব এডিটোরিয়ালে আমাদের এই বইয়ের উপরে একটা রিভিউ লেখা হয়েছিল, এটাকে সমর্থন করে। আর এছাড়া ডেইলি আরেকটা ছিল হলো ডেইলি স্টারে বের করা হয়েছিল রিভিউ। হ্যাঁ, ডেইলি স্টারে রিভিউ বেরিয়েছিল, আর বেরিয়েছিল হলিডেতে। এই কটা পত্রিকায় বাংলাদেশে রিভিউ বেরিয়েছিল আর্যজন সিন্ধু সভ্যতার। এই হলো আমাদের
কর্মকাণ্ড আর কি এই সিন্ধু সভ্যতা এবং আর্য বিষয়ের উপরে? আসলে বাংলাদেশে আমরা কিন্তু এক অর্থে ভালোই পেয়েছিলাম, হ্যাঁ, সমর্থন পেয়েছিলাম ভালো রকমের। বাংলাদেশে এই বইটার প্রচুর চাহিদা ছিল, আর্য জনসিন্ধু সভ্যতার প্রচুর চাহিদা ছিল বাংলাদেশে একসময়। হ্যাঁ, পরবর্তীকালে আমরা এটা প্রকাশ করি নাই বা করতে পারি নাই। না, বই প্রকাশন বন্ধ করে দিল না হাসিনার আওয়ামী লীগ সরকার। আমাদের প্রকাশন তো বদি প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল বইটা। বদি প্রকাশনকে ধ্বংস করে দিল হাসিনা। শেখ হাসিনার সরকার ধ্বংস করে দিল না, যত বই ছিল সব নিয়ে গেছে, লক্ষ লক্ষ টাকার বই নিয়ে গেছে, বিভিন্ন বই ছিল বদি প্রকাশন থেকে নিয়ে গেছে। অফিস সিলগালা করে বন্ধ করে দিয়েছিল পুলিশ। আমার বাসায় যা ছিল, যেখানে যা বইপত্র ছিল মোটামুটি সাফ করে দিয়েছিল পুলিশ। হাসিনা সরকার নির্দেশে করেছিল। তো ফলে এখন আর বই তো পাওয়ার উপায় নেই। তবে ওয়েবসাইট বঙ্গরাষ্ট্র নামে একটা ওয়েবসাইট চালাই আমি, সেখানে আছে বইপত্র, বিভিন্ন বইয়ের আছে, প্রকাশ আছে, বঙ্গরাষ্ট্র অনলাইন পত্রিকা একটা। তো বাংলাদেশে আমরা ভালোই স্বীকৃতি সেই অর্থে পেয়েছিলাম। বাংলাদেশে স্বীকৃতি পেয়েছিলাম। এমনকি বিএনপি তখন মন্ত্রিসভা 2004-এর দিকে হবে সম্ভবত, 2003-এ বই প্রকাশ করলাম তো ওই আর্য জনসিন্ধু সভ্যতা। 2003-এ একটা প্রস্তাব ছিল বলতে গেলে, বিএনপি সরকারের পক্ষ থেকে মন্ত্রিসভা থেকে একজন বলেছিলেন, তাদের চাওয়া ছিল যে একটা প্রকাশন উৎসব করব ওই বইটার, যেখানে মানে তখন মান্নান ভূঁইয়া ছিলেন, ওনার তো আবার সাবজেক্ট ছিল ইতিহাস। মান্নান ভূঁইয়া আমার 1 বছর সিনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা এক হলেই থাকতাম। ওনারা বক্তব্য দিবেন, তারপরে সেই মানে যিনি প্রস্তাবটা দিয়েছিলেন, মানে চেয়েছিলেন যে আমরা একটা এই ধরনের কিছু করি, তিনি থাকতেন এই ধরনের আর কি। তো আরো হয়তো 2-1 জন থাকতো বিএনপির, কিন্তু আমি নিজে খুব একটা আগ্রহী ছিলাম না। আসলে বিএনপির রাজনীতি আমি পছন্দ করতাম না, সেই জন্য আমি ওইভাবে মানে বিএনপির সঙ্গে সংশ্লিষ্টতা ঘটাতে চাই নাই। এটাও ঠিক, আমি ওদিকে যাই নাই। তবে এটা বোঝা যায় যে বাংলাদেশে এটা খুব ইন্টারেস্টিং, এই জিনিসটা আমি খুব চিন্তা করেছি। সিন্ধু সভ্যতার উপরে এক্সপার্ট প্রথিতযশা ডক্টর মোহাম্মদ রফিক মোগল, সারা পৃথিবীতে তার খ্যাতি আছে, শুধু আমাদের এখানে না, সারা পৃথিবীতে। আমাদের এখানে কয়জন তাকে জেনে, সিন্ধু সভ্যতা আর্কিওলজিস্ট হিসাবে, হ্যাঁ আর্কিওলজিস্ট হিসাবে একজন শ্রেষ্ঠ আর্কিওলজিস্ট হিসাবে তার নাম সারা পৃথিবীতে আর্কিওলজিস্ট যারা তাদের মধ্যে রয়ে গিয়েছে তার খ্যাতি। সেই লোকের স্বীকৃতি, সেই লোকের প্রশংসা পাওয়া এটা মুখের কথা না কিন্তু। এবং কিসের মানে আমাদের অভিনন্দন জানাচ্ছেন, সেটা হচ্ছে ঋগ্বেদ হিন্দুদের আদি ধর্মগ্রন্থ বলা হয়, সেটার সঙ্গে সিন্ধু সভ্যতাকে আমরা সম্পর্কিত করছি, সংযুক্ত করছি। সেই মানে তত্ত্বকে, চিন্তাকে তিনি সমর্থন জানাচ্ছেন উচ্ছ্বসিতভাবে। এ থেকে অনেক কিছু বোঝার আছে। তিনি কিন্তু মুসলিম সমাজের মানুষ, পাকিস্তানের মানুষ, যাকে আমাদের এখানে ঘৃণা করা হয়, যে দেশটাকে, যে রাষ্ট্রটাকে, সেই রাষ্ট্রের একজন প্রতিনিধিত্বকারী ব্যক্তি ছিলেন তিনি। সর্বোচ্চ পদাধিকারী ছিলেন আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্টের, পাকিস্তান ডিপার্টমেন্ট অফ আর্কিওলজি অ্যান্ড মিউজিয়ামস। হ্যাঁ, ডাইরেক্টর জেনারেল ছিলেন উনি। যখন এই চিঠিটা দেন তখন উনি ডাইরেক্টর জেনারেল। সহজ ব্যাপার না কিন্তু, বিরাট ঘটনা এটা, ডাইরেক্টর জেনারেল, বিরাট ঘটনা। এ থেকে অনেক কিছু বুঝবার আছে, শিখবার আছে, চিন্তা করবার আছে। এই স্বীকৃতি ভারতের কেউই কিন্তু আমাদেরকে দেয়নি এইভাবে। ভারত থেকেও আমরা সমর্থন পেয়েছি, কিন্তু এইভাবে না। এই জিনিসটা কল্পনা করা যায় না ভারতের কাছ থেকে পাওয়ার, আমরা পাই নাই। এবং পশ্চিমবঙ্গ তো নাই, পশ্চিমবঙ্গ বিরোধিতা বরং পেয়েছি। আমাদের বক্তব্য মানে এই আর্য জনসিদ্ধ সভ্যতা বক্তব্যকে প্রত্যাখ্যান করে, নাকচ করে দিয়ে পশ্চিমবঙ্গে একটা লিটল ম্যাগাজিনে লেখা হয়েছিল, তুমি তো দেখেছো। আচ্ছা, এখন আছে তার কপি আমার কাছে, তোমার কাছে আছে। আচ্ছা, তো পশ্চিমবঙ্গ এই ব্যাপারে কিছুই তারা
তাদের বরং এই যে যারা সমালোচনা করেছে তার বক্তব্য হচ্ছে আমরা ভারতের অতীত গৌরব তুলে ধরার উদ্দেশ্যে নাকি বই রেখেছিলাম, এই বক্তব্য দিয়েছে। এর চেয়ে হাস্যকর বক্তব্য কি হতে পারে? কত দেউলিয়া এরা। পশ্চিমবঙ্গে একজন কোন পত্রিকা রাজি হয়নি আমাদের রিভিউ করতে আর্যজন সিন্ধু সভ্যতার। আমরা কয়েক জায়গায় গেছিলাম, বলবো না এখন, বিখ্যাত পত্রিকা রাজি হয়নি, করে নাই। আর বাংলাদেশে প্রথম আলো আমাদের যে রিভিউ উচ্ছ্বসিত প্রশ্ন মিথ ও মিথ্যা বলাম ইতিহাস, মোহাম্মদ আব্দুল হাই লিখেছিলেন, প্রফেসর মোহাম্মদ আব্দুল হাই। ওনার সঙ্গে আমার কোনো পরিচয় হয়নি, বইও পান নাই। উনি কোথা থেকে বই জোগাড় করেছিলেন, করে এত মুগ্ধ হয়েছিলেন, উনি লিখেছেন রিভিউ মিথ ও মিথ্যা বলাম ইতিহাস। এরপরে আমি এর পড়ে ওনার সঙ্গে যোগাযোগ করলাম। উনি এসে অফিস আবার এলেন, তখন মানে আমার তো অফিস ছিল এই অদীপ প্রকাশনের। দেখা হলো, উনি বলে আপনার কাছে আমার কিন্তু দুইটা বই পাওনা আছে। একটা হচ্ছে আমি যার বই নিয়ে লিখে, আমি কিন্তু অন্যের কাছে বই নিয়ে আপনার আমাকে বই দেননি, আমি ওটা পড়ে আমি রিভিউ লিখেছিলাম প্রথম আলোয়, শুধু বইটাকে ফেরত দিতে হবে। আরটা হচ্ছে যার কাছে বই নিয়েছিলাম সে বই আর একটা কপি জমা দিতে হয়, যে পত্রিকায় রিভিউ করা যায় তাদের কপি জমা দিতে, প্রথম আলোতে আমাকে জমা দিতে হয়েছে, তার একটা ইয়ে। তো ওইটা আমাকে তো, তাহলে আপনি দুইটা কপি দেবেন, একটা আমার প্রথম আলোটা আর আমাকে দিতে হচ্ছে না, ওটা দিয়ে দিয়েছে, আমার কাছে থাকবে। আর ওই যে যার বই নিয়ে আমি দিয়েছি তাকে ফেরত দিতে হবে, আমি তাকে 2 কপি দিয়েছিলাম। এই যে উচ্ছ্বাসপূর্ণ যে সাড়া পাওয়া, এটা আমরা এই বাংলাদেশে পেয়েছি। এ থেকে বুঝতে হবে আমাদের শক্তির জায়গা কতখানি। এই উপমহাদেশে আমরা যে কথাটা বলতে পেরেছি, আর তো কেউ বলতে পারেনি, এভাবে বলে নাই, এবং তার স্বীকৃতিটা তো এইখানে আমরা সবচেয়ে বেশি পেয়েছি। পাকিস্তানও পেয়েছি, এটা ঠিক।